মেয়েটির চুল মাটিতে পড়তেই সোনা হয়ে গেল। মেয়েটির মা তাকে সাবধান করে বলেন যে তার মাথার চুলগুলো আসলে সাধারণ চুল নয়, বরং আসল সোনা। তিনি মেয়েটিকে কড়া নির্দেশ দেন যেন এই গোপন কথা সে ভুলেও কাউকে না বলে, এমনকি নিজের অতি আপনজনকেও নয়, কারণ এই তথ্য ফাঁস হয়ে গেলে তার জীবনে বড় বিপদ নেমে আসবে। মা শুধু তার মেয়ের সাধারণ ও শান্ত একটি জীবন চেয়েছিলেন, কোনো ধন সম্পদ নয়। কিন্তু মেয়েটির রহস্য কেবল চুলেই সীমাবদ্ধ ছিল না। তার চোখ দুটি ছিল অসম্ভব উজ্জ্বল, যেন সেখানে দুটি মহামূল্যবান মুক্ত জ্বলছে। লোকে তাকে দানব বা অশুভ মনে করতে শুরু করে। 6 বছর বয়সে এক বৃদ্ধ সন্ন্যাসী তাদের বাড়িতে এসে দাবি করেন যে এই মেয়েটি যেদিকে তাকাবে সেখানেই বিপর্যয় নেমে আসবে। পরিবারের শান্তি বজায় রাখতে হলে মেয়েটির চোখ নষ্ট করে ফেলতে হবে। মেয়েটির বাবা প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত সন্ন্যাসীর কথায় কান দেন। তবে মায়ের ভালোবাসার কাছে তিনি কিছুটা নমনীয় হয়ে মেয়েটির চোখ পুরোপুরি নষ্ট না করে কেবল একটি সাদা কাপড় দিয়ে বেঁধে দেন। এরপর থেকে ছোট্ট মেয়েটির জীবন অন্ধকারের ঘেরাটোপে বন্দী হয়ে যায়। পরিবারে মেয়েটির অবস্থা ছিল শোচনীয়। তার বাবা অন্য কয়েকজনকে বিয়ে করেন এবং সৎ মা ও পরিবারের অন্যান্যরা তাকে অপয়া মনে করে ঘৃণা করতে থাকে। কেবল তার মাই তাকে মন থেকে ভালোবাসতেন। কিন্তু দুর্ভাগ্যবশত তার মা মারা যান। মায়ের মৃত্যুর পর মেয়েটি বুঝতে পারে এই মানুষ খেকো পরিবারে থাকলে তার মৃত্যু অনিবার্য। তাই সেই রাতেই সে বাড়ি থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর তার দেখা হয় এক রাজগুরুর ন্যাশনাল মাস্টার সাথে। তিনি মেয়েটিকে উদ্ধার করেন এবং তার শিষ্য হিসেবে গ্রহণ করেন। দীর্ঘ 10 বছর তার কাছে শিক্ষা পাওয়ার পর তিনি মেয়েটিকে রাজপ্রাসাদে নিয়ে যান এবং তাকে স্টার প্যালেসে থাকার ব্যবস্থা করে দেন। এখানেই মেয়েটি তার আসল পরিচয় জানতে পারে। রাজগুরু তাকে জানান সে কোনো সাধারণ মানুষ নয়, সে হল দেশ ও জাতির ভাগ্যের জীবন্ত রূপ, দি এম্বডিমেন্ট অফ ন্যাশনাল ফরচুন। সে স্বর্গীয় দৃষ্টি বা ডিভাইন আই নিয়ে জন্মেছে, যা দিয়ে জগতের ভালোমন্দ এবং মানুষের ভাগ্যে বিচার করা যায়। সে যদি কোনো কারণে কষ্ট পায় বা অবিচারের শিকার হয়, তবে পুরো দেশ প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়ে যাবে। এমনকি তার যদি অস্বাভাবিক মৃত্যু হয়, তবে ওই সাম্রাজ্যের পতন ঘটবে। রাজগুরু তাকে অত্যন্ত যত্ন এবং সম্মানের সাথে আগলে রাখেন। প্রাসাদে তাকে কেউ অপয়া বলে তুচ্ছতাচ্ছিল্য করে না। তাকে সাদা রাজকীয় পোশাক দেওয়া হয়, যা তার কাছে পৃথিবীর সবথেকে সুন্দর পোশাক মনে হয়। রাজগুরু তাকে এতটাই গুরুত্ব দেন যে তার নিরাপত্তা খোদ সম্রাটের চেয়েও বেশি জরুরি। তবে রাজপ্রাসাদের কিছু লোক এই অতিশয় খাতির দেখে মনে মনে ঈর্ষা করতে থাকে। তারা আড়ালে আলোচনা করে যে সে মোটেও রাজগুরুর সাধারণ কোনো শিষ্য নয়, বরং তার পেছনে অন্য কোনো রহস্য রয়েছে। মেয়েটি এখন তার সেই অভিশপ্ত অতীত ফেলে দেশের রক্ষক হিসেবে রাজপ্রাসাদে বড় হচ্ছে। কিন্তু তার চারপাশের ষড়যন্ত্র এবং তার সোনার চুলের গোপন রহস্য যে কোনো সময় নতুন বিপদ ডেকে আনতে পারে। রাজপ্রাসাদে আশ্রয় পাওয়ার পর মেয়েটির মিয়াও মিয়াও জীবন বদলে গেলেও তার চারপাশের শত্রু ও রহস্য কমেনি। এই পর্বে দেখা যায় কিভাবে তাকে নানা পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে। মেয়েটি এখন রাজগুরুর ছায়ায় বড় হচ্ছে। রাজগুরু তাকে স্মরণ করিয়ে দেন যে আজ প্রাসাদ কোনো সাধারণ জায়গা নয়, এখানে প্রতি পদক্ষেপে বিপদ। তিনি তাকে পরামর্শ দেন যেন সে তার আসল পরিচয়, দেশের ভাগ্যের প্রতীক বা ন্যাশনাল ফরচুন গোপন রাখে এবং নিজেকে রাজগুরুর একজন সাধারণ শিষ্য হিসেবেই পরিচয় দেয়। মেয়েটিও কৃতজ্ঞতা প্রকাশ করে জানায় যে রাজগুরু না থাকলে সে হয়তো অনেক আগেই মারা যেত। মেয়েটি রাজগুরুর এত প্রিয় পাত্রী হয়াতে প্রাসাদের দাসী ও কর্মচারীরা তাকে সহ করতে পারছিল না। তারা মনে করত মেয়েটি কোনো জাদুমন্ত্রে দিয়ে রাজগুরুকে বশ করে রেখেছে। এক দাসী তাকে ইচ্ছে করে ধাক্কা দেয় এবং অপদস্থ করার চেষ্টা করে। তারা আড়ালে বলাবলি করে যে এই মেয়েটি আসলে রাজগুরুর কোনো গোপন প্রেমিকা বা অবৈধ কেউ হতে পারে। গল্পে নতুন এক চরিত্রের প্রবেশ ঘটে, যাকে সবাই রাজকুমার বা কোনো উচ্চপদস্থ রাজপুরুষ হিসেবে দেখেছে। মেয়েটি যখন প্রাসাদের বাগানে একা ছিল, তখন তার সাথে রাজকুমারের দেখা হয়। রাজকুমার মেয়েটির অদ্ভুত শান্ত স্বভাব এবং তার চোখের রহস্য দেখে অবাক হন। তিনি মেয়েটির পরিচয় জানতে চাইলে
মেয়েটি রাজগুরুর শিখিয়ে দেওয়া কথা অনুযায়ী নিজেকে কেবল একজন শিষ্য হিসেবে পরিচয় দেয়। দৃশ্যে দেখা যায় প্রাসাদের কয়েকজন লোক মেয়েটিকে একটি কঠিন পরীক্ষার মুখে ফেলে। তারা তাকে এমন কিছু কাজ দেয় যা একজন সাধারণ মেয়ের পক্ষে করা অসম্ভব, কিন্তু মেয়েটি তার বিশেষ ক্ষমতা বা ডিভাইন আই ব্যবহার করে খুব সহজেই সেই পরিস্থিতি সামাল দেয়। এতে রাজকুমার তার ওপর আরও বেশি কৌতূহলী হয়ে ওঠেন। শেষে দেখা যায় সম্রাটের দরবারে এক প্রভাবশালী মন্ত্রী বা তান্ত্রিকের প্রবেশ ঘটে। তিনি দাবি করেন যে প্রাসাদে অশুভ কোনো শক্তি প্রবেশ করেছে, যা সাম্রাজ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। মূলত তিনি পরোক্ষভাবে মেয়েটির দিকেই আঙুল তুলছেন। রাজগুরু মেয়েটিকে রক্ষা করার চেষ্টা করেও পরিস্থিতি জটিল। এক অদৃশ্য শক্তি। সম্রাট সামনে থেকে যুদ্ধ করে জয়ী হলেও রানী ছিলেন পর্দার আড়ালের আসল শক্তি। তাকে ভাগ্যের কন্যা বলা হচ্ছে কারণ তার উপস্থিতিতেই সম্রাটের ভাগ্য সুপ্রসন্ন হয়েছে। সম্রাট কি আমাকে তার উপপাত্নী কনকিউবাইন বানাতে চাচ্ছেন? এতে বোঝা যায় মূল চরিত্রটি হয়তো নিজের ভবিষ্যৎ বা সম্রাটের সাথে তার সম্পর্ক নিয়ে ভয়ে বা সংশয়ে আছে।